আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 25 ব্যাচ। আজকের এই ভিডিওতে তোমাদেরকে বাংলা দ্বিতীয় পত্রের ৭০ নম্বরের যে নির্মিত অংশ রয়েছে সেই নির্মিত অংশের কমপ্লিট একটা সাজেশন দিব এবং ভিডিও শেষ অবধি অবশ্যই থাকবে, কেননা ভিডিও শেষে তোমাদেরকে কিছু গিফট দেব এবং সেই গিফটটা কিভাবে পাবে কিংবা কিভাবে পেতে পারো সে বিষয়ে ধারণা দিয়ে দিব। সো দেরি না করে আমরা শুরু করে নেই। বাংলা দ্বিতীয় পত্রের ৭০ নম্বরের মধ্যে প্রথমে অর্থাৎ প্রথম 6টা 1 থেকে 6 নং প্রশ্ন থাকবে তোমার ব্যাকরণের উপর এবং 7 থেকে 12 নম্বর পর্যন্ত তোমার নির্মিত অংশ, সেখানে 70 নম্বর, ব্যাকরণে 30, নির্মিতিতে 70 এবং রচনায় থাকছে অর্থাৎ নির্মিত যে রচনা অংশটা সেই রচনায় হচ্ছে তোমার 20 নম্বর, অর্থাৎ আর বাকি থাকে কত 50 নম্বর। সো সব কিছু মিলেই টোটাল হয় 70 নম্বর, তাই না? আসো, সো 7 নম্বর প্রশ্নে আমাদের কি থাকবে? প্রথম 6টা তো চলে গেল আমাদের হচ্ছে ব্যাকরণে এবং 7 নম্বর থেকে শুরু হবে, সপ্তম অংশ থেকে শুরু হবে আমাদের অনুবাদ অথবা পারিবারিক শব্দ। অর্থাৎ ব্যাকরণে যেমন তুমি ক অথবা খ যে কোনো একটা অ্যান্সার করতে পারবে, নির্মিত অংশের ক্ষেত্রেও সেম, তুমি ক অথবা খ থেকে অ্যান্সার করতে পারবে। অর্থাৎ ক অংশে থাকবে অনুবাদ, খ অংশে থাকবে পারিভাষিক শব্দ। এখন আমি এখানে তোমাদেরকে 10টা অনুবাদ দিয়েছি, যে অনুবাদগুলো ইম্পর্টেন্ট সেখানে আবার স্টার মার্ক দিয়ে দিয়েছি, যেমন ডাবল ট্রিপল করে স্টার মার্ক দিয়ে দিয়েছি। বাকিগুলোতে দেইনি, সেগুলো হচ্ছে একটু লেস ইম্পর্টেন্ট, যার কারণে বাকিগুলোতে দেওয়া হয়নি। সো শহীদ মিনার ইজ দ্য সিম্বল অফ আওয়ার লাভ অ্যান্ড সিনসিয়ারিটি। ওকে, এরপর রয়েছে কি, ফ্যামিলি ইজ দ্য ফার্স্ট স্কুল হোয়ার দ্য চাইল্ড লার্নস হিজ লেসন। Patriotism is a very noble virtue. A good teacher is one of the most important people in any country. এরপর রয়েছে books are man's best companion in life. A patriot is a man who loves his country. তারপর রয়েছে 7 নম্বর, বাংলাদেশ is now a free country. সো এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এটা ভালোভাবে পড়ে যাবে, কারণ মানে রিসেন্টলি আমাদের একটা আন্দোলন হয়েছে কিংবা অভ্যুত্থানের সূচনা হয়েছিল এবং সেখান থেকে বাংলাদেশ একটা ধরতে গেলে স্বাধীনতা, দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে। সো এইটা একটু বেশি ইম্পর্টেন্স, এইটা হচ্ছে সবাই একটু যারা অনুবাদ অ্যান্সার করবা তারা হচ্ছে দেখে যাবা। এবার বাকিগুলো রয়েছে, তোমাদেরকে পিডিএফটা আমি দিয়ে দিব, তবে ভিডিও শেষে বলবো কিভাবে পিডিএফটা পাবা। আসো, পারিভাষিক শব্দ দিলেন না ভাইয়া, আপনি বললেন অনুবাদ অথবা পারিভাষিক শব্দ, কিন্তু পারিভাষিক শব্দ দিলেন না। এখন পারিভাষিক শব্দ যদি আমি এই ভিডিওতে দিতে যাই, ভিডিও হচ্ছে হয়ে যাবে 20 মিনিটের বেশি কিংবা 25 মিনিটের মতো হয়ে যাবে। সো পারিভাষিক শব্দের পিডিএফটা আমি দিয়ে দিব, তবে পিডিএফটা কিভাবে পাবা, কি পারিভাষিক শব্দের যে পিডিএফটা রয়েছে সেই পিডিএফটা আমি দিয়ে দিব, তবে পিডিএফটা কিভাবে পাবা সেটা হচ্ছে আমি ভিডিওর শেষে বলবো, যে পিডিএফটা অ্যাকচুয়ালি কিভাবে পাবা সেটা আমি ভিডিওর শেষে বলবো। 8 নম্বরে আসো, দিনলিপি অথবা প্রতিবেদন রচনা। এখন আসো, অনেকেই দিনলিপি দাও, অনেকেই প্রতিবেদন দাও, তবে প্রতিবেদন দিলে নম্বর ভালো পাওয়া যায় এবং যদি তুমি প্রতিবেদন গুছিয়ে লিখতে পারো তাহলে ভালো নম্বর দিবে দিনলিপির তুলনায়, কারণ দিনলিপি তুলনামূলক প্রতিবেদন থেকে সহজ এবং বেশিরভাগ শিক্ষার্থীরা দিনলিপি অ্যান্সার করে। তো শিক্ষকের একটা মাইন্ডসেট থাকে যে যে প্রতিবেদন অ্যান্সার করবে এবং যার প্রতিবেদনটা মোটামুটি সুন্দর হবে তাকে আমি ভালোটা নম্বর দিব। সো প্রতিবেদন থেকে অ্যান্সার করলে, প্রতিবেদন থেকে আমি এখানে 10টা ইম্পর্টেন্ট প্রতিবেদন দিয়েছি যেগুলো হচ্ছে তোমরা পড়ে যেতে পারো এবং স্টার মার্ক দিয়ে দিয়েছি, যেমন ট্রিপল স্টার, ডাবল স্টার করে স্টার মার্ক দিয়ে দিয়েছি। আরেকটা জিনিস আসো, প্রতিবেদনের দিকে অবশ্যই খেয়াল রাখবে, কারণ প্রতিবেদন দুই রকমের হয়, সংবাদপত্রের প্রতিবেদন এবং প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। সো প্রশ্নের দিকে খেয়াল রেখে অবশ্যই তোমাকে আইডেন্টিফাই করে নিতে হবে যে প্রশ্নে কি চেয়েছে, এটা কোন ধরনের প্রতিবেদন রচনা করতে বলেছে। যেমন খাদ্যদ্রব্য ভেজাল মেশানোর কারণ ও প্রতিকার বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। এখন খাদ্যদ্রব্যের ভেজাল এবং কারণ, সো এই জিনিসটাকে একটা অ্যাওয়ারনেস কন্টেন্ট, রাইট? সো অ্যাওয়ারনেস কন্টেন্টটা আমি কি প্রাতিষ্ঠানিকভাবে প্রচার করতে পারবো নাকি নিউজ পেপারের মাধ্যমে প্রচার করতে পারবো? অবশ্যই নিউজ পেপারের মাধ্যমে প্রচার করতে পারবো। তার মানে এটা কি আমার সংবাদপত্রের প্রতিবেদন। অনেক সময় তোমাকে প্রশ্নেই বলে দিবে যে খাদ্যদ্রব্যে ভেজাল মেশানোর কারণ ও এর প্রতিকার বিষয়ে সংবাদপত্রে একটি প্রতিবেদন রচনা করো। অনেক সময় প্রশ্নেই বলে দেয়, অনেক সময় বলে না, না বললে সেটা তোমাকে বুঝে নিতে হবে। এরপর হচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি সম্পর্কে পত্রিকায় প্রকাশের জন্য একটি প্রতিবেদন লেখো। এই যে যেমন দেখো পত্রিকা প্রকাশের জন্য এটাতে বলে দিয়েছে। এরপর রয়েছে তোমার শহরে যানজট সমস্যার উপর একটি প্রতিবেদন লেখো। এরপর যেমন আরেকটা যে আমি দেখি, তোমার কলেজের গ্রন্থাগার সম্পর্কে একটি অনুসন্ধানীমূলক প্রতিবেদন রচনা করো। সো এইটা হচ্ছে তোমার কি প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। ওকে, এইটা হচ্ছে তোমার প্রাতিষ্ঠানিক প্রতিবেদন, কারণ তোমার কলেজের অনুসন্ধানীমূলক যে বিষয়টা করবা, যে কার্যক্রমটা করবে সেটার জন্য প্রতিবেদনটা কার কাছে লিখবে? অবভিয়াসলি তোমার প্রধান শিক্ষকের কাছে বা প্রিন্সিপালের কাছে, রাইট? সো এই বিষয়গুলো হচ্ছে খেয়াল রাখতে হবে। ওকে, আসো এরপর আমরা দিনলিপি থেকে হচ্ছে কিছু সাজেশন দেখি। তা হচ্ছে বইমেলা সম্পর্কে একটা দিনলিপি, কলেজ জীবনের প্রথম দিনের অনুভূতি নিয়ে, বাংলা নববর্ষ উদযাপনের উপর একটা দিনলিপি, তোমার এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের দিন করণীয়, মানে তুমি এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের দিন কি করবে তার জন্য একটা দিনলিপি,
প্রথম দিনের ভ্রমণ অভিজ্ঞতা সম্পর্কে দিনলিপি, লঞ্চ ডুবির ঘটনা নিয়ে দিনলিপি, ঐতিহাসিক স্থান ভ্রমণে অর্জিত অভিজ্ঞতা সম্পর্কে দিনলিপি। সো কিছু ইম্পর্টেন্ট দিনলিপি দিয়ে দিলাম। আসো বৈদ্যুতিন চিঠি অথবা আবেদনপত্র। বৈদ্যুতিন চিঠি হচ্ছে ইমেইল, ওকে, সব থেকে সহজ এটা ইমেল। বৈদ্যুতিন চিঠিটা হচ্ছে ইমেল। আর এই ইমেল যদি তুমি সুন্দরভাবে গুছিয়ে এক পেজের মধ্যে লিখতে পারো, নম্বর কাটা দেওয়ার কোনো চান্স নাই। ওকে, সো আবেদনপত্র আর বৈদ্যুতিন চিঠির মধ্যে আমি বলবো যে সবাই বৈদ্যুতিন চিঠি অ্যান্সার করো, কারণ এটা সহজ, ছোট, সময় কম লাগে, নম্বর পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। ওকে, কারণ তুমি যদি খুব সুন্দর মতো লিখো, গুছিয়ে লিখো, সাজিয়ে লিখো, তোমার একদম স্ট্রাকচার একদম সব কিছু সঠিক থাকে, তাহলে নম্বর কাটার কোনো সম্ভাবনাই থাকে না এখানে। ওকে, সো বৈদ্যুতিন চিঠি এবং আবেদনপত্রের মধ্যে আমি সাজেস্ট করবো যে ভাইয়া তোমরা বৈদ্যুতিন চিঠিটা দাও, অর্থাৎ ইমেইলটা দাও, কারণ ইমেইলে তোমার ছোট, সময় কম লাগবে। ওকে, আসো তবে আমরা প্রথমে আবেদনপত্রে কিছু হচ্ছে সাজেশন দিয়ে দেই। এখানে আবেদনপত্র কয়েক রকমের হয়, তবে পরীক্ষায় সাধারণত দুই ধরনের আবেদনপত্র এসে থাকে। একটা হচ্ছে অধ্যক্ষ বরাবর আবেদনপত্র, আর একটা হচ্ছে চাকরির জন্য আবেদনপত্র। সো দুইটার ফরম্যাট কিন্তু আবার ভিন্ন। ওকে, সো এইগুলো হচ্ছে আমি দেখায় দিব যে অ্যাকচুয়ালি, কিংবা আমাদের যে এডুকেশন ইউটিউব চ্যানেল, সেই ইউটিউব চ্যানেলের মধ্যে আমার ভিডিও রয়েছে যে আবেদনপত্র লেখার নিয়ম, কীভাবে আবেদনপত্র লিখতে হয়, সংবাদপত্র পত্রের প্রতিবেদন লেখার নিয়ম, তারপর রয়েছে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন লেখার নিয়ম, সংলাপ লেখার নিয়ম, সবগুলো ভিডিও আমাদের এডুকেশন ইউটিউব চ্যানেলে রয়েছে, কিংবা এই ভিডিওর ডেসক্রিপশনে আমি দিয়ে দিতে বলবো, তোমরা সেখান থেকে চেক করে নিবে। ওকে, আসো বাণিজ্যিক প্রতিষ্ঠানে অফিসার পদের জন্য একটি আবেদনপত্র রচনা, তারপর রয়েছে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য একটি আবেদনপত্র রচনা। যেমন দেখো, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে চাকরির জন্য আবেদনপত্র, এগুলোর ফরম্যাট কিন্তু ভিন্ন হবে। ওকে, এরপর রয়েছে বিদ্যুৎ বিভ্রাটের মাত্রাতিরিক্ত লোডশেডিং বিদ্যুৎ সরবরাহের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদনপত্র রচনা। এটা দেখো, এটা হচ্ছে কি, সে নালিশ করতেছে, কমপ্লেন করতেছে, এটা কিন্তু সে আবেদন করতেছে না চাকরির জন্য যে বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে, এই কারণে আমাকে চাকরি দেন, আমি বিদ্যুৎ বিভ্রাটটা কমিয়ে আনবো, কিংবা লোডশেডিংটা আমি কমিয়ে আনবো। সো এইটা কিন্তু সে কাজ না, সে হচ্ছে এটা নিয়ে কমপ্লেইন করতেছে কার কাছে, হায়ার অথরিটির কাছে। ওকে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। সো এইটা হচ্ছে যে একটা ওই নর্মাল যে স্ট্রাকচারে আমাদের আবেদনপত্র অধ্যক্ষ বরাবর যেভাবে আমরা লিখি, সো এইখানেও আমরা সেম কনসেপ্টে লিখবো, তবে এখানে আমরা লিখবো না যে বরাবর অধ্যক্ষ, কারণ এটা হচ্ছে কি বিদ্যুৎ বিভ্রাটে নিয়ে হচ্ছে বিদ্যুৎ অফিসের যে পরিচালক থাকে কিংবা মহাপরিচালক থাকে তার কাছে আমরা দিচ্ছি। ওকে, এরপরে হচ্ছে পাবলিক পরীক্ষা নকল বন্ধ করার পক্ষে যুক্তি দেখিয়ে সংবাদপত্র প্রকাশের জন্য একটি পত্র লিখো। ওকে, এটা হচ্ছে একটা পত্র, আবেদনপত্র লিখতে বলছে, আবার অধ্যক্ষ বরাবর বিদ্যালয় ছাত্র কল্যাণ তহবিল থেকে সাহায্য চেয়ে প্রধান শিক্ষকের নিকট একখানি আবেদন। সো এইগুলো হচ্ছে আবেদনপত্র থেকে 8টার মতো আমি তোমাদেরকে সাজেশন দিয়ে দিলাম। ওকে, এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে এগুলো থেকে কমন আসবে। যেমন গত বছরও কিছু আমি দিয়েছিলাম, সেখান থেকে কমন আসছিল, এবং গত বছর আমি মাত্র 10টা না কিংবা হচ্ছে 11টা রচনা দিয়েছিলাম, প্রত্যেকটা বোর্ডে সেখান থেকে কমন আসছিল। ওকে, সো এই বছর ইনশাল্লাহ আমি আশা করি তোমরা কমন পাবে। এবার আসো বৈদ্যুতিন চিঠি, অর্থাৎ ইমেল থেকে যে কয়েকটা দিলাম 10টার মতো, এগুলো পড়ে যাবে, আর এক্সট্রা কিছু পড়ে যাবে। তো এক্সট্রা কী কী পড়তে হবে সেটা নিয়ে আমি ভিডিও শেষে অবশ্যই আবার বলতেছি, ভিডিও শেষ পর্যন্ত থাকো, ভিডিও শেষে আমি দেখিয়ে দিব। ওকে, এবং জানিয়ে দিব। তোমার দেখা বাংলাদেশের কোনো একটি গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য বর্ণনা দিয়ে প্রবাসী বন্ধুর কাছে একটা ইমেল পাঠাতে বলছে, ইন্টারনেটের সুফল কুফল সম্পর্কে, মোবাইল ফোনের অপব্যবহারের ক্ষতিগুলো উল্লেখ করে, জরুরি রক্ত প্রয়োজনের কথা জানিয়ে, তারপর হচ্ছে বাংলা নববর্ষের শুভেচ্ছার কথা জানিয়ে, সড়ক দুর্ঘটনায় আহত বন্ধুর জরুরি বিভাগে রক্ত ও আর্থিক সহায়তা চেয়ে। সো এই জিনিসগুলো হচ্ছে ইমেলের ক্ষেত্রে বেশি ইম্পর্টেন্ট, সেগুলো হচ্ছে দেখে যাবা। সারাংশ অথবা ভাব সম্প্রসারণ। ওকে, আচ্ছা, অনেকেই বলতে পারো যে ভাই সারমর্ম কোথায়, তোমাদের এইচএসসি 25 যারা, তোমাদের সারমর্মটা নেই। ওকে, তোমাদের সারমর্মটা নেই, তোমাদের সারাংশ অথবা ভাব সম্প্রসারণ, অথবা ক নাম্বারে সারাংশ আসবে, খ নাম্বারে ভাব সম্প্রসারণ আসবে, সারমর্ম দিবে না তোমাদেরকে। সো সারাংশ যেমন সুশিক্ষিত লোক মধ্যে অশিক্ষিত, এইটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট। ওকে, এরপর রয়েছে তুমি জীবনকে সার্থক সুন্দর করতে চাও, এইটাও ইম্পর্ট্যান্ট। এরপর রয়েছে আজকের দিনটা আশ্চর্যভাবে অর্থের বা বৃত্তের উপর নির্ভরশীল, মানুষের সুন্দর মুখ দেখে আনন্দিত হয় না, মানুষের মূল্য কোথায়, অভ্যাস ভয়ানক জিনিস, স্বাধীন হবার জন্য যেমন সাধনার প্রয়োজন। সো এইটাও একটি অনেক ইম্পর্ট্যান্ট একটা সারাংশ। মাতৃস্নেহের তুলনা নেই, এটা হচ্ছে ডাবল স্টার দিলাম। অনেকে বলেন স্ত্রী লোকের উচ্চশিক্ষার প্রয়োজন নেই, সো এইটা অনেক ইম্পর্ট্যান্ট। ওকে, ওকে, এটা যারা বলে তারা হচ্ছে কি ভুল বলে। ওকে, আসেন ভাব সম্প্রসারণে যাই। কীর্তিমানের মৃত্যু নেই, জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। প্রাণ থাকলেই প্রাণী হয়, কিন্তু মন না থাকলে মানুষ হয় না।
পদ প্রতীকের সৃষ্টি করে না, প্রতীকী পথের সৃষ্টি করে। সো এইখানে যতগুলা ভাব সম্প্রসারণ আছে সবগুলা ট্রিপল স্টার। ওকে, এখানে সবগুলা ট্রিপল স্টার। সো এইখান থেকে যদি যারা ভাব সম্প্রসারণ অ্যান্সার করবা তারা কিছু বাদ দিবা না, এক্সট্রা তো পড়বাই। প্লাস এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এবং এগুলাই ঘুরে ফিরে আসতে দেখা গেছে প্রিভিয়াস ইয়ার্সে, যার কারণে এগুলো আমি তুলে দিলাম তোমাদেরকে। ওকে, এরপর আসো 11 নম্বরে সংলাপ অথবা খুদে গল্প। আসো, সংলাপ কিভাবে লিখতে হবে আমি অবশ্যই আবার বলেছি, সংলাপটা চেষ্টা করবা অবশ্যই 8 জোড়ার কম না, 12 জোড়ার বেশি না। আমরা অনেকেই লিখি 20 জোড়া 25 জোড়া লিখতে থাকি, বাট অ্যাকচুয়ালি একটা স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে 8 জোড়ার কম না, 12 জোড়ার বেশি না। ওকে, একটা ধারণা দিয়ে দিলাম। আর সংলাপে কি কি ব্যবহার করা যাবে কি কি যাবে না তার জন্য আমার ভিডিওটা আছে, সেটা দেখে নিবা। আচ্ছা, মনে করো তুমি সাকিব, তোমার বন্ধু মিলন, নিরাপদ সড়ক চাই, এই বিষয়ে দুজনের মধ্যে একটি সংলাপ রচনা করো। ওকে, সম্প্রতি একটি বই সম্পর্কে দুই বন্ধুর কথোপকথন রচনা করো, সংলাপ রচনা করো আর কি। তারপর হচ্ছে ফেসবুকে সুফল ও কুফল নিয়ে একটা সংলাপ রচনা করতে বলছে। বাংলাদেশের ক্রিকেট দলের সম্প্রতি অর্জিত কোনো সাফল্য সম্পর্কে দুই বন্ধু সংলাপ রচনা করে, এমন কিছু নাই। ওকে, সো সম্প্রতি কি অর্জন করছে, সো এইটা আসতে পারে। বাট রিসেন্টলি হচ্ছে যে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে দেশে চলে আসছে, আর জিম্বাবুর সাথে তো হাঁটতেছে আর কি, এই অবস্থা। নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে দুই বন্ধু সংলাপ রচনা করো। সাম্প্রদায়িক সম্প্রীতি সম্পর্কে বাবা ও মেয়ের সংলাপ রচনা করো। বাল্যবিবাহ রোধে সম্পর্কে শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে সংলাপ রচনা করো। বৃক্ষরোপণের প্রয়োজনীয়তার বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো। ওকে, এখন আসো খুদে গল্পটা কি। খুদে গল্প কিছু রয়েছে, অনেকেই খুদে গল্প অ্যান্সার করবে না আমি জানি, বাট তারপরে হচ্ছে দিয়ে দিলাম। সংলাপটাই প্রেফার করো তোমরা সব থেকে বেশি, যে সংলাপটা আমরা অ্যান্সার করবো। বাট খুদে গল্পের মধ্যে যেমন বিজয় শিরোনামে একটা খুদে গল্প লিখো, মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, এরপর হচ্ছে পরিবার দূষণে, গ্রামে ফেরা, যানজট, মিথ্যাবাদী শাস্তি, দুর্ঘটনার শিরোনামে আমার শৈশবের স্মৃতি বা তোমার শৈশবের স্মৃতি বলতে পারে এখানে। রক্তদানে পূর্ণ, অসময়ের বন্ধু, আলোকিত মানুষ। তো এইগুলা ট্যাগলাইন দিয়ে কিছু খুদে গল্প রচনা করতে বলতে পারে। এখন আসেন মোস্ট ইম্পর্টেন্ট কি, রচনা, সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এই পাশে যতগুলো আমি দিয়েছি সবগুলো হচ্ছে কি ট্রিপল স্টার। এইখানে অধ্যবসায় এবং হচ্ছে কি দেশপ্রেম, ট্রিপল স্টার। সোজা কথায় এগুলা মাস্ট পড়বাই। ওকে, এগুলো অবশ্যই পড়বাই, এগুলো বাদ দেওয়া যাবে না। সো টোটাল আমি 16টা রচনা দিয়েছি ইম্পর্টেন্ট সব থেকে বেশি। এই 16টা রচনা কেউ স্কিপ করবা না, 16টা রচনা অবশ্যই পড়বা। এবং রচনা যেই থিমগুলা, মূল জিনিসগুলা, মূল পয়েন্টগুলো, সেগুলো হচ্ছে চেষ্টা করবো যে পয়েন্টে পয়েন্টে লেখার, তাহলে হচ্ছে রচনায় ভালো নম্বর পাওয়া যায়। আমরা লিখতে থাকি 15-20 পেজ খালি লিখতেই থাকি, বাট লেখার পরও দেখা যায় অনেক সময় 20 নম্বরের মধ্যে 10ও পাওয়া যায় না। 20 পেজ লিখলাম, 20 নম্বরের মধ্যে 10ও পাইলাম না, তো লাভ আছে এমন কোনো লেখার? তাই চেষ্টা করবা কম লেখো, 15 পেজ লেখো। তুমি 15 পেজ লেখো, 15 পেজ লেখার মতো লেখো, সুন্দর করে পয়েন্ট দিয়ে সাজিয়ে গুছিয়ে, যে মূল কি পয়েন্টগুলো রয়েছে, কি ওয়ার্ডগুলো রয়েছে সেগুলা সাজিয়ে বা হচ্ছে চোখের দৃষ্টি আকর্ষণ করে, সো এমন কিছু পয়েন্ট দিয়ে তারপর হচ্ছে লেখার চেষ্টা করো। তাহলে দেখবো হচ্ছে 15 পেজ লিখলেও তুমি ভালোটা নাম্বার পাবা, 12 অন্তত পাবা। ওকে, 12 থেকে 15 আশা করতে পারো। সো যদি ভালো হয়, শিক্ষকের যদি মন ভালো থাকে তো অবশ্যই দিয়ে দিবে। আসো, সো এই ছিল রচনা। সো এখন আসো ভাইয়া, পারিভাষিক শব্দ কিভাবে পিডিএফটা পাবো, কিংবা হচ্ছে আবেদনপত্র রচনা কিভাবে লিখতে হয়, প্রতিবেদন রচনা কিভাবে লিখতে হয়, ইউটিউবে তো আছে, কিংবা আপনার সাথে সরাসরি আমি কিভাবে যুক্ত হয়ে সবকিছু আলোচনা করতে পারবো। তার জন্য দেখো, একদম আমাদের যেই আই এডুকেশন পেজ রয়েছে, সেই আই এডুকেশন পেজে আমরা এসএসসি 25-এর ফ্রি ক্লাস দিচ্ছিলাম, বাট পরে আমরা চিন্তা করলাম ফ্রিতে দিলে অনেকেরই মূল্য থাকে না, যার কারণে আমরা নামমাত্র একটা ফি নিচ্ছি, অর্থাৎ 149 টাকা এন্ট্রি ফি। এটা কিন্তু কোর্স ফি না, এটা হচ্ছে এন্ট্রি ফি। এবং এই 149 থেকেও অফারে আমরা ভর্তি নিচ্ছি। প্রথমে শুরু হয় 49 টাকা দিয়ে ভর্তি এন্ট্রি, এরপর 49 থেকে 2 দিনের পর আবার বেড়ে যায় 59। এখন হয়তোবা 59 চলছে, কিংবা আগামীকাল থেকে আগামী পরশু দিন থেকে হয়তোবা এটা 69 হয়ে যাবে। সো 2 দিন পর পর ফিটা বাড়তে থাকবে। তাই এন্ট্রি ফিটা যদি তুমি এখনই নিশ্চিত করতে চাও, তুমি দ্রুতই পেজে মেসেজ দিয়ে নিশ্চিত করে নাও। আর এই যে আমি শুরুতেই যে বললাম যে ভাইয়া পিডিএফ, পারিভাষিক শব্দের পিডিএফটা আমি এখানেই দিব, অর্থাৎ যারা এই কোর্সটাতে এনরোল করবে তাদেরকে আমি পিডিএফটা দিয়ে দিব। অর্থাৎ এখানে তুমি কি পাচ্ছ আসেন, বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রে টোটাল 25টা ক্লাস, ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রে টোটাল 25টা ক্লাস, আইসিটি 20টা ক্লাস, এবং এই কোর্সটা হচ্ছে ফাইনাল রিভিশন কোর্স। এখানে তোমাকে তোমার এইচএসসির আগ পর্যন্ত
সব কিছু যা টপিক রয়েছে সব কিছু আমরা রিভাইজ করে দিব। এখন আসছো যে ভাইয়া তাহলে কত ফি দিয়ে এনরোল করবো? তুমি যদি আজকের মধ্যে এনরোল করো তাহলে 59 টাকা এনরোল করতে পারবে, আর 2 দিন পর করলে 69 টাকা হয়ে যাবে। সো দ্রুত এনরোল করে নাও। এবং তুমি কয়টা ক্লাস পাচ্ছ 59 টাকা? টোটাল 70টা ক্লাস পাচ্ছ 59 টাকায়। ওকে, আসো। আর যারা এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা এই ভিডিওটা দেখছো, তোমাদের জন্য আমাদের বাংলা, ইংরেজি, আইসিটির পাশাপাশি মানবিকের শিক্ষার্থীদের পৌরনীতি, অর্থনীতি, ভূগোল, যুক্তিবিদ্যা, ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি এই বিষয়গুলোর হচ্ছে কোর্স রয়েছে। তোমরা চাইলে আমাদের এই কোর্সটাতে এনরোল করতে পারো। এইচএসসি 2026 কামব্যাক কোর্স পেজে মেসেজ করে দিবা যে ভাইয়া আমি এইচএসসি 2026 কামব্যাক কোর্সে এনরোল করতে চাই, কীভাবে এনরোল করবো। ওকে, সো তুমি যদি মানবিকের হও, তোমার মানবিকের জন্য কামব্যাক কোর্সের এইচএসসি 26-এর কোর্স রয়েছে, বাণিজ্যের হলো এইচএসসি 26-এর কোর্স রয়েছে, বিজ্ঞানের হলো এইচএসসি 26-এর কোর্স রয়েছে। সো দেখা হচ্ছে অন্য কোনো ক্লাসে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং তোমার কোনো উপকারে এসে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। আর হ্যাঁ, কীভাবে প্রতিবেদন, আবেদনপত্র, সংলাপ এগুলো লিখতে হয় তার লিঙ্কগুলো ডিসক্রিপশনে দেওয়া আছে, সবাই হচ্ছে চেক করে নেবে। দেখা হচ্ছে পরবর্তীতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।